আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের পর্যাবৃত্ত গতির আজকের ক্লাসে। আজকে আমাদের জন্য হচ্ছে লেকচার নাম্বার 3। তো আমরা গত ২টা লেকচারে, প্রথম লেকচারে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল সন্ধিত স্পন্দন এই সম্পর্কিত বেসিক আইডিয়াগুলো নিয়েছিলাম। ২ নাম্বার লেকচারে আমরা যেটা করেছি, সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো একটা কণার যেই ব্যবকলনীয় সমীকরণ ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা দেখছি, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সমাধানের একটা সমীকরণ আমরা দেখছি, যেটা বেসিক্যালি সাম্যাবস্থান থেকে কণার সরণকে বুঝায়। এবং সেই সমীকরণটা এস্টাবলিশ করার জন্য আমরা ডিফারেন্ট ২টা অ্যাপ্রোচ দেখছি। একটা অ্যাপ্রোচ দেখছি সরাসরি আমরা সূত্রের প্রমাণ করছি, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি জিনিসটাকে হচ্ছে ডেরাইভ করে আনছি, বের করছি, এবং বিভিন্ন স্থান থেকে যদি আসলে সরল সন্ধিত স্পন্দন শুরু হয় তাহলে আদি দশার মান কত হবে বা ইকুয়েশনটা কি হবে সেই সংক্রান্ত আমরা কথাবার্তা বলছি। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3। সো লেকচার নাম্বার 3 তে আমরা যেটা করব, সরণের যে সমীকরণটা ছিল, সেই সরণের সমীকরণে বেশ কিছু রাশিমালা ছিল। যদি তোমাদের মনে থাকে যে সরণের সমীকরণটা কি ছিল, y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো a হচ্ছে এখানে বিস্তার, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, t হচ্ছে অবজারভেশন টাইম, ডেল্টা হচ্ছে তার আদি দশা। তো এই বিভিন্ন রাশিমালাগুলার সংজ্ঞা নিয়ে আমরা কথা বলবো, ইকুয়েশনটা নিয়ে আরেকটু কথাবার্তা বলবো, এবং সেই সাথে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করব। তো খেয়াল করি, সরল দোলন গতি সম্পন্ন কোনো একটা কণার সরণ যেটা বলা হয়েছে, এই সরণটা কোত্থেকে? অবশ্যই সরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণ। সরণটা কোত্থেকে? সরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণ, y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো আগের লেকচারে আমরা যেটা করছিলাম, আমরা এই সমীকরণটা প্রতিপাদন করছিলাম 2টা ডিফারেন্ট অ্যাপ্রোচে। তো আজকে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করতে চাই যে, ধরো, মানে আমরা তো শুরুতে এই কথাটা বলছিলাম যে সরল সন্ধিত স্পন্দন হইতে হইলে কি হইতে হবে? সরল সন্ধিত স্পন্দন হইতে হইলে কণার গতিটাকে অবশ্যই সরল রৈখিক হইতে হবে, এবং সরল রৈখিক হইতে হইলে আমাদের জন্য সবচাইতে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা স্প্রিং এর সাহায্যে একটা বস্তুকে বেঁধে ঝুলায় দিছি, তারপর সেই বস্তুটাকে আমরা কি করলাম, তারপর সেই বস্তুটাকে আমরা টান দিলাম, টান দিয়ে হচ্ছে ছেড়ে দিলাম, তাহলে এই বস্তুটা হচ্ছে এই সরল রেখা বরাবর দুলছে। তো এই যে বস্তুটা এই সরল রেখা বরাবর দুলছে, তো এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল সন্ধিত স্পন্দন। তো গত ক্লাসে আমরা এই সরল সন্ধিত স্পন্দনটাকে আমরা আবার যখন ছবি দিয়ে বোঝার চেষ্টা করছি, তখন আমরা আবার একটা বৃত্তীয় গতি ইন্ট্রোডিউস করছিলাম, যে একটা বৃত্ত ঘুরতেছে, বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরাচ্ছি, এক পাশ থেকে লাইট মারছি, অন্য পাশে আমরা ছায়াটা দেখতেছি, এবং ছায়ার শীর্ষবিন্দুর যে ওঠানামা, সেইটাকে আমরা বলতেছি সিম্পল হারমোনিক অসিলেশন। এখন কথা হচ্ছে, ছায়ার ওঠানামার কথাটা আসলে কিভাবে আসলো, বা ছায়া কেন ওঠানামা করতেছে, বা কেন আমরা বৃত্তীয় গতি ইন্ট্রোডিউস করছি, বৃত্তীয় গতির সাথে আসলে সরল সন্ধিত স্পন্দনের সম্পর্কটা কি, এই জিনিসটা আমরা যদি আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি তাইলে আমাদের জন্য সুবিধা হয়। তো চলেন আমরা একটু ভিজুয়ালাইজ করার জন্য এক আধটা অ্যানিমেশন যদি একটু দেখে ফেলি। তো এক আধটা অ্যানিমেশন যদি আমরা দেখি, তাহলে খেয়াল করেন, এই হচ্ছে নর্মালি আমার যে কোনো একটা সিম্পল হারমোনিক অসিলেশন, যে এই স্প্রিংটা এটা হইতে পারে অনুভূমিক তলের উপর ডানে বামে দুলছে। তাহলে খেয়াল করো, এটা কিন্তু একই সরল রেখা বরাবর টু অ্যান্ড ফ্রো মোশনে আছে, সরল রৈখিক টু অ্যান্ড ফ্রো মোশন। সো এটাকে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক অসিলেশন। আর এইটার ক্ষেত্রেও খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর উলম্ব তল বরাবর ওঠানামা করছে, এইটাও সিম্পল হারমোনিক অসিলেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা একটা ছবি দেখি। তো এইখান থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে মূলত বৃত্তীয় গতির সাথে আমরা যে একটা স্প্রিং এ একটা বস্তু ওঠানামা করছে, এই দুইটা জিনিসকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। তো খেয়াল করো, ধরো আচ্ছা, এই মনে করো এই পজিশনে আছে। তো এই মুহূর্তে স্প্রিং এ ঝুলানো বস্তুটা কোথায় আছে? স্প্রিং এ ঝুলানো বস্তুটা ওর সাম্যাবস্থায় আছে। স্প্রিং এ ঝুলানো বস্তুটা ওর সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা থেকে বস্তুটা যখনই নিচের দিকে নামতে শুরু করছে, এমতাবস্থায় খেয়াল করো বস্তুটা কোথায় চলে আসছে? সর্বনিম্ন দূরত্বে বা বিস্তারে সর্বোচ্চ দূরত্বে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বে চলে আসছে, বা গতিপথের সর্বনিম্ন বিন্দুতে চলে আসছে। তো এটা বেসিক্যালি ওর বিস্তার। তো এই স্প্রিংটাকে খেয়াল করো, স্প্রিংটা বেসিক্যালি বা এই বস্তুটা তার গতিপথের
সর্বোচ্চ দূরত্বে চলে আসছে, এক পাশে সর্বোচ্চ দূরত্বে চলে গেছে। এরপরে আবারও মনে করো বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতে শুরু করছে, আর একটু ঘুরলো বস্তুটা, ঘুরে মনে করো এই পজিশনে গেল। তাহলে আবারও খেয়াল করো বস্তুটা কোথায় আছে, বস্তুটা তার সাম্যাবস্থায় আছে, বস্তুটা তার সাম্যাবস্থায় আছে। এখান থেকে বস্তুটা আবারও ঘুরতে শুরু করছে এই পজিশনে চলে গেল। তাহলে খেয়াল করো বস্তুটা কোথায় চলে আসছে, বস্তুটা চলে আসছে তার বিস্তারে। তাহলে খেয়াল করেন যখনই আমি কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তো বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটা বস্তু যখন সে তার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বে চলে আসছে, ঠিক সেই একই সময়ে স্প্রিং এ ঝুলন্ত বস্তুটাও তার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বে বা বিস্তার পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা এক ধরনের ভিজুয়ালাইজেশন গেল। আরো একটা ভিজুয়ালাইজেশন চলেন আমরা একটু দেখি সামনে গিয়ে। এইটা হচ্ছে সেই ছবিটা যেটাতে আমরা বেসিক্যালি ছায়ার শীর্ষবিন্দুর ওঠানামাটা খুব স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করতে পারি। সবাই একটু খেয়াল করো, মনে করো এখন এই পজিশনে আছে, জিনিসটা যদি অনেক দ্রুত ঘুরছে, আমি এটার স্পিড একটু রিডিউস করার অনেক চেষ্টা করছি, বাট যা হয়েছে এইটুকুই। তো খেয়াল করো এখন বস্তুটা ঘুরতে ঘুরতে এই মনে করো পয়েন্টে এখানে আছে। তো এই পয়েন্টে বস্তুটা যখন এখানে আছে তখন ওর শ্যাডো দেখা যাচ্ছে এই পয়েন্টে। বস্তুটা ঘুরে এখন উপরের দিকে যাবে, সো সাম্যাবস্থায় উঠবে, সাম্যাবস্থা থেকে আবারও হচ্ছে উপরের দিকে যাবে, তো সাম্যাবস্থা থেকে আবারও হচ্ছে সে উপরের দিকে চলে গেল, প্রায় বিস্তারের কাছাকাছি চলে গেছে। তো এইখান থেকে আবার ঘুরতে ঘুরতে নিচে নামছে, এখান থেকে সে আবার সর্বনিম্ন বিন্দুতে এই চলে আসলো, সর্বনিম্ন বিন্দুতে মানে গতিপথের সর্বনিম্ন বিন্দুতে চলে আসছে, তার মানে ওর বিস্তারে চলে আসছে। তো কন্টিনিউয়াসলি এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর যে শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি সেইটা বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেশন, মানে শ্যাডোর শীর্ষবিন্দুর যেই মুভমেন্ট। আচ্ছা, তো এখন এইখান থেকে মানে আমরা কিভাবে আসলে সাইন, তো আমরা আসলে একভাবে এস্টাবলিশ করছি, আমরা তো দেখছি যে এইখান থেকে যদি আমি ধরে নেই যে এই দূরত্বটা কি, এই দূরত্বটা হচ্ছে বেসিক্যালি এই দূরত্বটা হচ্ছে ওর বিস্তারের সমান। ঠিক আছে, এখন যে কোনো একটা মুহূর্তে কণাটা যদি এরকম একটা জায়গায় অবস্থান করে, তাহলে এই দূরত্বটা যদি ওর সরণ হয় ওয়াই হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ঘুরেছে, ওমেগা কৌণিক বেগে ঘুরেছে এবং টি সময় ধরে ঘুরেছে। তো এইটুকু প্রমাণ আমরা দেখছি যে ওয়াই সমান এ সাইন থিটা বা ওয়াই সমান হচ্ছে এ সাইন ওমেগা টি আসে। আর সাম্যাবস্থান থেকে শুরু না হইলে তখন প্লাস ডেল্টা চলে আসে। তো এখন কথা হচ্ছে এখান থেকে তো আমরা সাইনের ব্যাপারটা এস্টাবলিশ করতে পারছি, বাট তারপরেও যদি কারো মনে হয় যে আমি কিভাবে পাইলাম যে সাইন ফাংশন হবে, এই জিনিসটা আমি আসলে কিভাবে বুঝি, তো সাইন ফাংশন হওয়ার যে ব্যাপারটা আছে সেটাকে আমরা চাইলে একটু এইভাবেও এক্সপ্লেইন করতে পারি। কিভাবে এক্সপ্লেইন করতে পারি সেটা একটু খেয়াল করো। মনে করো এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তাই না? তো এই যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, তো এই বৃত্তাকার পথে বস্তুর ঘূর্ণনটাকে আমি চিন্তা করলাম যে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরছে, এই বৃত্তাকার পথে বস্তুর ঘূর্ণনটাকে আমি কি করছি, বৃত্তাকার পথে বস্তুর ঘূর্ণনটাকে এই কালিটার মোটা হয় না কেন, আচ্ছা যাই হোক, বৃত্তাকার পথে বস্তুর ঘূর্ণনটাকে আমি কি করলাম, বৃত্তাকার পথে বস্তুর ঘূর্ণনটাকে আমি এরকম দুই ভাগে ভাগ করে দিলাম। তো এই দুই ভাগে ভাগ করে মানে পছন্দ হচ্ছে না ওইখানটায় আমার, তো আমি একটু চিন্তা করি, এই মনে করি আমার সেই বৃত্তটা, তো এই যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমি কি করছি, এই বৃত্তটাকে আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি। এই বৃত্তটাকে আমি কি করছি, এই বৃত্তটাকে আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি। তো দুই ভাগে ভাগ করার পর নিচের যে অর্ধেক অংশ আছে, এই অর্ধেক অংশকে আমি একটু পুশ করলাম, ঠেলা দিলাম, কেটে ফেলছি। চিন্তা করো, তো এই নিচের অর্ধেক অংশকে কি করছি, ঠেলা দিছি, ঠেলে সামনের দিকে আগায় দিছি। তো নিচের অর্ধেক অংশকে ঠেলে যদি সামনের দিকে আগায় দেই, তাহলে উপরের অর্ধেকটা এখানে থেকে গেল, আর নিচের অর্ধেক মনে করো টান খেয়ে ঠেলা খেয়ে এইখানে চলে আসলো। তো এইখানেও আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেইটাও বেসিক্যালি একটা সাইনোসয়েডাল গ্রাফ বা একটা সাইন কার্ভকে হচ্ছে নির্দেশ করে। ঠিক আছে, তো এইখান থেকেও বেসিক্যালি আমরা সাইন ফাংশন বা সাইনের গ্রাফ সম্পর্কে একটা আইডিয়া পাই। ওকে,
চলেন আমরা আরেকটা ভিজুয়ালাইজেশন দেখি, যেটা থেকে বেসিক্যালি এই সরল সন্ধিত স্পন্দন এবং সাইনোসয়েডাল কার্ভের ওঠানামা এই জিনিসটা আরেকটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। সেটা হচ্ছে এই, মনে করো এখানে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। তো এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তো তার গতিপথটাকে আমি যদি দেখি, সাম্যাবস্থান থেকে উপরে গেল, নিচে নামলো, আবার ওইখানটায় চলে গেল। সো এই যে ঘুরছে, এই যে তার গতিপথ, এই গতিপথটা কি? এই গতিপথটাই বেসিক্যালি হচ্ছে তার ত্বরণটা বুঝাচ্ছে। যে কোনো মুহূর্তে যে এইটুকু হচ্ছে, যেমন ধরো আমি যে কোনো একটা মুহূর্তে আমি যদি স্টপ করি, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে তার সরণের মান। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। আর আরেকটা জিনিস, এইটাও আসলে বোঝাটা খুব বেশি কঠিন কিছু না। সেটা হচ্ছে যখন আমি এরকম কোন একটা বিন্দু থেকে রওনা দিচ্ছি, আমি যদি পুরো বৃত্তাকার পথটা ঘুরে আবারও এই বিন্দুতে ফেরত আসি, তো তখন আমি অ্যাকচুয়ালি বৃত্তের কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছি? তখন আমি অ্যাকচুয়ালি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছি, অথবা আমি বলতে পারি আমি হচ্ছে বৃত্তের কেন্দ্রে 2π রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করছি। কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছি? আমি তৈরি করছি 2π রেডিয়ান অ্যাঙ্গেল। ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা। আমরা বৃত্তাকার গতি এবং সরল সন্ধিত স্পন্দনের ভিজুয়ালাইজেশনটা দেখলাম, যে এইখান থেকে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, তো চলেন এবার আমরা একটু এক ঝলকে সবগুলো সংজ্ঞা একটু দেখে নিই। এ হচ্ছে কি? বিস্তার। সাইন ফাংশনের ভিতরে যা কিছু আছে, এইটাকে আমরা বলি হচ্ছে দশা বা ফেজ। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সরল সন্ধিত স্পন্দন তো সরল রেখায় বস্তুর ওঠানামা, সরল সন্ধিত স্পন্দন তো হচ্ছে সরল রেখায় বস্তুটার ওঠানামা। তো বস্তুটা যদি সরল রেখায় ওঠানামা করে, তাহলে ওর জন্য আবার কৌণিক কম্পাঙ্ক কথাটা কেন আসছে? তো আমরা এইটা নিয়েও সামনে কথাবার্তা বলবো। টি তো হচ্ছে অবজারভেশন টাইম, আর ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে ওর ইনিশিয়াল ফেজ, বা ডেল্টাটা হচ্ছে ওর আদি দশা। ঠিক আছে? তো চলেন প্রত্যেকটা টার্মের আমরা একটু সংজ্ঞাগুলো দেখে ফেলি। বিস্তার। সো বিস্তারটা কি? বিস্তার হচ্ছে আমরা জানি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলি হচ্ছে ওর বিস্তার। ওকে, এরপরে চলে আসি কম্পাঙ্ক এবং পর্যায়কাল। দুইটা রাশি সম্পর্কে আমাদের টুকটাক ধারণা আছে। কম্পাঙ্কটা কি? সরল দোলন গতি সম্পন্ন কোনো একটা কণা একক সময়ে যতগুলো পূর্ণ দোলন বা স্পন্দন সম্পন্ন করে, তাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক। আর পর্যায়কালের ডেফিনেশন এখানে যেটা দেওয়া আছে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে, সেটাকে পর্যায়কাল বলে। তো পর্যায়কালের এই ডেফিনেশনটা যে ভুল আমি সেটা বলছি না। তো এই ডেফিনেশনটা বেসিক্যালি ধরো আমি ঘড়ির কাঁটার ক্ষেত্রে একদম ভালোভাবে বলতে পারি যে এই জায়গায় মনে করো ঘড়ির সেকেন্ডের কাঁটাটা আছে, তো সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার এইখানে আসছে, কতক্ষণ সময় লাগছে? ওর সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড। ওর কতক্ষণ সময় লাগছে? ওর সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড। কিন্তু ধরো আমি যদি এই স্প্রিংটার কথা চিন্তা করি, আমি ধরে নিলাম যে এইটা কি? এইটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে এই স্প্রিংটার সাম্যাবস্থা। এখন এই স্প্রিংটা কি করলো? এই স্প্রিংটা হচ্ছে এইটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা। তো এখন এই স্প্রিংটা কি করলো? এই স্প্রিংটা হচ্ছে এইখান থেকে নিচে নামলো, স্প্রিংটা হচ্ছে এইখান থেকে নিচে নামলো, ধরতে পারছি না কেন জায়গা মতো। স্প্রিংটা হচ্ছে এইখান থেকে নিচে নামলো, অর্থাৎ সে তার বিস্তার পর্যন্ত গেল, গিয়ে আবার স্প্রিংটা কি করছে? গিয়ে আবারও স্প্রিংটা হচ্ছে এইখান থেকে সে উপরে উঠলো, অর্থাৎ এই পাশে সে সবচেয়ে বেশি সংকুচিত হইল, অর্থাৎ আবারও সে বিস্তার পর্যন্ত গেল,
এরপরে আবার সে কি করলো, এরপরে আবারও সে হচ্ছে তার সাম্যাবস্থায় ফেরত আসলো, যদি সে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে আর কি। তো আবারও সে কি করলো, আবারও সে হচ্ছে সাম্যাবস্থায় ফেরত আসলো। তো কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা হচ্ছে এইরকম যে সাম্যাবস্থা থেকে শুরু করে এক পাশে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত গেল, ওই পাশ থেকে সে হচ্ছে তার সাম্যাবস্থায় ফেরত আসলো, সাম্যাবস্থা থেকে আরেক পাশে সে তার বিস্তার পর্যন্ত গেল, ওখান থেকে আবারও সে সাম্যাবস্থায় ফেরত আসলো। তো এই পুরো ঘটনাটা ঘটানোর জন্য ওর যতটুকু সময় লাগছে সেইটাকে আমরা বলি হচ্ছে ওর পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, সরল ছন্দিত স্পন্দনের জন্য আমরা কি বলতে পারি, মানে এইটাকে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে একটা পূর্ণ স্পন্দন বলা হয়। একটা পূর্ণ স্পন্দন মানে কি, যেখান থেকে রওনা দিয়েছিল দুই পাশের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে আবার সেই বিন্দুতে যদি ফেরত আসে, বা যদি এক পাশ থেকে শুরু করে, সাপোজ স্পন্দনটা শুরু হয়েছে কোত্থেকে, স্পন্দনটা শুরু হয়েছে মনে করো এই বিন্দু থেকে। তো স্পন্দনটা যদি এই বিন্দু থেকে শুরু হয়, স্পন্দনটা যদি এই বিন্দু থেকে শুরু হয়, তাহলে কণাটা এই বিন্দু থেকে জার্নি শুরু করে সবচেয়ে উপরের বিন্দুতে গেল, আবার নিচে নেমে আসলো। অর্থাৎ কণাটা কি করছে, কণাটা এইখান থেকে সবচেয়ে উপরের বিন্দুতে গেল, আবার এখানে নেমে আসলো। তো এইটাকে আমরা বলি হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। তো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার জন্য সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণা যতটুকু সময় নেয় সেইটাকে আমরা বলি হচ্ছে ও টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো ডেফিনেশন এখানে যেটা দেওয়া আছে এটা পর্যাবৃত্ত গতির জন্য ঠিক আছে, এইটা লিখলে যে স্যার কেটে দিবেন ব্যাপারটা এরকম না, বাট আরেকটু কারেক্ট সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা বলতে পারি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে ওই সরল ছন্দিত স্পন্দনের জন্য পর্যায়কাল বলে। ঠিক আছে, তো পর্যায়কাল এইটা যেহেতু একটা টাইম বুঝাচ্ছে, টাইম পিরিয়ড, তো পর্যায়কালের এককটা হচ্ছে সেকেন্ড অবভিয়াসলি। আর কম্পাঙ্ক, কম্পাঙ্ক যেহেতু ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, সো ফ্রিকোয়েন্সির এককটা কি, ফ্রিকোয়েন্সির এককটা হচ্ছে হার্জ, বা এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। আর এই যে পর্যায়কালটা আছে, পর্যায়কালের এককটা কি, পর্যায়কালের এককটা হচ্ছে সেকেন্ড। এবং এই যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি আছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে 1/t। এফ সমান কি, এফ সমান হচ্ছে 1/t। কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। মানে টি সময়ে যদি একটা কম্পন সম্পন্ন করে, টি সময়ে সম্পন্ন করে কয়টা কম্পন, একটা কম্পন, তাইলে একক সময়ে কয়টা কম্পন সম্পন্ন করে, 1/t সংখ্যক। এখন একক সময়ে যতগুলো কম্পন সম্পন্ন করে, কম্পন বা দোলন সম্পন্ন করে, সেইটাকেই তো বলে হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো এই জন্য এফ ইকুয়ালস হচ্ছে 1/t। আচ্ছা, এরপরে চলে আসি সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মজার এবং সবচেয়ে কনফিউজিং একটা টপিক, সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো এইখানে কারো কারো মনে এই ধরনের একটা খটকা থাকতে পারে, অনেকেই হয়তো আমরা ডিস্টার্ব কেন, অনেকেই হয়তো আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ে আসছি। তো গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা হচ্ছে কৌণিক বেগ বলে একটা টপিক পাইছি, কৌণিক বেগ বলে একটা টপিক ছিল। এখন ওই যে কৌণিক বেগ আছে, এই কৌণিক বেগের এককটা কি ছিল, কৌণিক বেগের এককটা ছিল হচ্ছে
রেডিয়ান পার সেকেন্ড, এবং কৌণিক বেগকে আমরা লিখতাম কি দিয়ে? কৌণিক বেগকে আমরা লিখতাম হচ্ছে ওমেগা দিয়ে। ঠিক আছে, তো কৌণিক বেগকে আমরা লিখছি হচ্ছে ওমেগা দিয়ে, এবং এই কৌণিক বেগের এককটা কি? কৌণিক বেগের এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আবার আমরা যদি চলে আসি হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়ছি কৌণিক কম্পাঙ্কটাকেও আমরা লিখছি হচ্ছে ওমেগা দিয়ে, এবং এই ওমেগাটারও একক কি? এই ওমেগাটারও একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো দুইটা জিনিসের প্রতীক একই, দুইটা জিনিসের একক একই। অনেকেই ভুল করে ফেলতে পারি যে বোধহয় কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ বোধহয় সেম। একেবারেই না, মানে দুইটার মধ্যে কৌণিক বেগের ব্যাপার স্যাপার আছে, ঘটনা ঠিক, বাট দুইটা জিনিস সেম না। আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করতেছি এখান থেকে, দেখেন আপনাদের জন্য, যদি বোঝেন ফিল করতে পারেন মজা লাগবে। সেটা হচ্ছে কৌণিক বেগটা খুব সিম্পল। ধরেন কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, সাপোজ সে এইরকম এইখান থেকে সে স্টার্ট করছে, এইখান থেকে স্টার্ট করে সে যে কোনো একটা টাইম পরে, এইখান থেকে স্টার্ট করে যে কোনো একটা টাইম পরে সে এইরকম একটা বিন্দুতে চলে আসছে। এইখানে কোনো একটা বস্তুকণা ছিল, এই বস্তুকণাটা কি করছে? এই বস্তুকণাটা এইখান থেকে ঘুরে এইরকম একটা বিন্দুতে চলে আসছে। ঠিক আছে, তো এই বস্তুটা কতটুকু কৌণিক দূরত্ব পাড়ি দিছে? ধরে নিলাম বস্তুটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা কৌণিক দূরত্বটা পাড়ি দিছে। কতটুকু কৌণিক দূরত্ব পাড়ি দিছে? থিটা কৌণিক দূরত্ব পাড়ি দিছে। তো বস্তুটা যে এইখান থেকে ঘুরতে শুরু করছিল, সে কি করছে? সে হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরান দিছিল। সে কি করছিল? সে হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরান দিছিল, এবং সে হচ্ছে টি সময় ধরে ঘুরছিল। তাহলে এইখান থেকে আমি যদি কৌণিক বেগটাকে ডিফাইন করতে চাই, সো কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত কোণের পরিমাণ। একক সময়ে যতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্স, যতটুকু কৌণিক সরণ ও হইছে, যতটুকু কৌণিক সরণ ওর ঘটছে, সেইটাকেই আমরা বলবো হচ্ছে ওর কৌণিক বেগ। তো ওমেগা ইকুয়ালস টু কি? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি। ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টি, যেখানে থিটাটাকে আমরা প্রকাশ করছি কিভাবে? থিটাটাকে আমরা প্রকাশ করছি রেডিয়ানে, এবং সময়টাকে আমরা প্রকাশ করছি কিভাবে? সময়টাকে আমরা প্রকাশ করছি হচ্ছে সেকেন্ডে। আচ্ছা, এখন এটা তো গেল কৌণিক বেগের কথা, এটা আমরা প্লেন এন্ড সিম্পল বুঝলাম। এখন কৌণিক কম্পাঙ্ক, এই কৌণিক কম্পাঙ্ক বিষয়টা কার জন্য আসতেছে? কৌণিক কম্পাঙ্ক বিষয়টা আসতেছে সরল ছন্দিত স্পন্দনের জন্য। এবং আমরা জানি সরল ছন্দিত স্পন্দন মানে কি? সরল ছন্দিত স্পন্দন মানে হচ্ছে এক ধরনের সরল রৈখিক গতি। একদিকে বলছি সরল রৈখিক গতি, আরেকদিকে আবার বলছি যে এর ভিতরে একটা কৌণিক কম্পাঙ্ক আছে। তো দুইটা জিনিস মিলল কিভাবে? তো দুইটা জিনিস মিলানোর কাজটা আমাদের, চলের আমরা একটু মেলানোর চেষ্টা করি। ওই যে আমরা এইরকম কিছু ভিজুয়ালাইজেশন দেখছিলাম, আবারও আমরা একটু এইখানটাতে থাকবো নাকি আগের কোনো একটা স্লাইডে ফেরত যাব? যদি আগের একটা স্লাইড, কোন স্লাইডটাতে যাইতে চাই? মনে হয় এটাতে থাকলেই ভালো। খেয়াল করেন এই পার্টিকেলটা তো কি করছে? এই পার্টিকেলটা তো একটা বৃত্তাকার পথে ঘুরছে। এই পার্টিকেলটা একটা বৃত্তাকার পথে ঘুরছে। এখন বৃত্তাকার পথে ঘূর্ণনরত অবস্থায় পার্টিকেলটা বৃত্তাকার পথে ঘুরছে, এবং এই পার্টিকেলটার যে ছায়াটা আছে সেই ছায়াটা সরল রৈখিক পথে ওঠানামা করছে। তো এই যে ছায়াটা সরল রৈখিক পথে ওঠানামা করছে, এখন প্রতি মুহূর্তে তার অতিক্রান্ত দূরত্ব সরল রৈখিক। প্রতি মুহূর্তে তার অতিক্রান্ত দূরত্ব সরল রৈখিক, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই সরল রৈখিক দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে তার এই দূরত্ব
দূরত্বের রেসপেক্টিভ একটা তুল্য কৌণিক সরণ হচ্ছে। কি বলছি? তার একটা তুল্য কৌণিক সরণ হচ্ছে, সে অতিক্রম করতেছে হচ্ছে সরল রৈখিক দূরত্ব। সাম্যাবস্থান থেকে সে নিচে নামতেছে সরল রেখায়, বা সাম্যাবস্থান থেকে উপরে যাচ্ছে সরল রেখায়। তার এই দূরত্বটা সরল রৈখিক, কিন্তু এইটার একটা ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গুলার ডিস্টেন্স আছে। এটার একটা ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গুলার ডিস্টেন্স আছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো সে এই পয়েন্ট থেকে ঘুরতে শুরু করলো। তো যদি সে এই পয়েন্ট থেকে ঘুরতে শুরু করে, তাহলে সে বৃত্তের কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে? সে বৃত্তের কেন্দ্রে তৈরি করে হচ্ছে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল। বৃত্তের কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে? 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল। এবং ধরো এটাকে যদি তুমি এ বিন্দু নাম দাও, তাইলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবারও ও এ বিন্দুতে পৌঁছাইলো, এইটার জন্য তার মোট কতটুকু সময় লাগলো, সেইটাকে আমরা কি বলি? সেই সময়টাকে আমরা বলি হচ্ছে ওর পর্যায়কাল বা টাইম পিরিয়ড। সেই সময়টাকে আমরা কি বলি? সময়টাকে আমরা বলি হচ্ছে ওর পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তাহলে এইখান থেকে খেয়াল করেন, যখনই কোনো একটা বস্তু কণা সরল ছন্দিত স্পন্দনে থাকে, তখন প্রতি মুহূর্তে সে তার রৈখিক সরণের ইকুইভ্যালেন্ট সমতুল্য একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স সে পাড়ি দেয়। ঠিক আছে? ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম। ব্যাপারটা হচ্ছে এইরকম যে প্রতি মুহূর্তে তার একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে, প্রতি মুহূর্তে তার একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে, যেটা বেসিক্যালি তার রৈখিক সরণের ইকুইভ্যালেন্ট। ধরো যে কোনো একটা মুহূর্তে সে এই পয়েন্টে আছে, যে কোনো একটা মুহূর্তে কণাটা কি করছে? যে কোনো একটা মুহূর্তে কণাটা এই পয়েন্টে আছে। ঠিক তার একটু পর মুহূর্তে কণাটা এরকম একটা পয়েন্টে চলে যাচ্ছে। ঠিক তার পর মুহূর্তে কণাটা এইরকম একটা পয়েন্টে চলে যাচ্ছে। সো তার একটা ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এই যে ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইটাকে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক। তো আমরা একটু সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটায় কি বলা হয়েছে। এই সংজ্ঞাটা মোস্ট প্রবাবলি কোনো বইতে এইভাবে লেখা নাই। ইভেন আমাদের তপন স্যারের বইতেও যেই সংজ্ঞাটা লেখা আছে, ইসাক স্যারের বইয়ের এক্সাক্ট সংজ্ঞাটা আমি দেখি নাই, বাট তপন স্যারের বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটা অ্যাকচুয়ালি 100 কারেক্ট হয় না। তো ব্যাপারটা হচ্ছে, সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণা একক সময়ে যে তুল্য কৌণিক দূরত্ব অতিক্রম করে, তুল্য কৌণিক দূরত্ব অতিক্রম করে। অ্যাকচুয়ালি তো সে কৌণিক দূরত্ব অতিক্রম করে না, কিন্তু ওই যে বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দনের যে আমরা যে তুলনাটা দেখছিলাম, সেইখানে আমরা দেখছিলাম যে হ্যাঁ, তার সরল রৈখিক গতির এগেইনস্টে, তার মনে করো এই হচ্ছে বৃত্তাকার গতি, এই হচ্ছে কণাটার ওঠানামা। তো এই কণাটা এইখান থেকে ওইখানে গেল, তাহলে এইখান থেকে এইখানে চলে আসলো। সো এইটুকু জায়গার জন্য তার একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এই যে তুল্য কৌণিক দূরত্ব সে অতিক্রম করছে একক সময়ে, এই একক সময়ে অতিক্রান্ত তুল্য কৌণিক দূরত্বকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ওকে। তো এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা হচ্ছে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি, অথবা ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই এফ, অথবা ওমেগা সমান হচ্ছে রুট ওভার কে বাই এম। এবং এই যে রুট ওভার কে বাই এম আছে, এইটা আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসেও দেখছিলাম বোধহয়। কে সমান কি? কে সমান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার, বা এইখান থেকে লেখা যায় হচ্ছে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম, বা এইখান থেকে ওমেগা ইকুয়ালস টু কি লেখা যায়? ওমেগা ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে ওমেগার জায়গায় কি লেখা যায়? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি সমান হচ্ছে রুট ওভার কে বাই এম। তাইলে আরেকটা লাইন লিখলেই আমরা বেসিক্যালি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার দোলনকাল বা পর্যায়কালের জন্য আরেকটা সূত্র পেয়ে যাই। তো দোলনকাল বা পর্যায়কালের জন্য আমাদের যে সূত্রটা আসে সেইটা আসে হচ্ছে, বা টি সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে?
তো এইখান থেকেও চাইলে আমরা দোলনকাল বা পর্যায়কাল বের করতে পারি। ই সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। আশা করি বুঝতে পারছি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে পর্যায়কাল, এফ সমান 1/t। ঠিক হ্যাঁ, ওকে ফাইন। এরপরে চলে আসি ইপক বা প্রারম্ভিক দশা। ইপক টার্মটা আসলে আমাদের বইতে দেওয়া নাই, তো প্রারম্ভিক দশার কথা যদি বলি, প্রারম্ভিক দশা বা এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ বা আদি দশা। যাত্রা শুরু করার মুহূর্তে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার যেই দশা থাকে তাকে ইপক বা প্রারম্ভিক দশা বলে। তো এইখানে যেই সংজ্ঞাটা লেখা আছে সেটা তো ঠিক আছে, একরকম কথাবার্তা আছে, বাট তারপরও আমরা আরেকটা সংজ্ঞা একটু বলে দেই। সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন শুরুর মুহূর্তে। তো এখানেও ওইটাই বলছে যাত্রা শুরু করার মুহূর্তে। সো যাত্রা শুরু করা মানে মনে হচ্ছে যেন আমি ঢাকা থেকে চিটাং যাচ্ছি, যাত্রা শুরু করছি। তো ব্যাপারটা তো এরকম না, তাই না? সরল ছন্দিত স্পন্দন শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে যেই কৌণিক দূরত্ব, সেইটাকেই আমরা বলি হচ্ছে আদি দশা। তো কি বললাম কথাটা? সরল ছন্দিত স্পন্দন শুরুর মুহূর্তে, সরল ছন্দিত স্পন্দন শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে যেই কৌণিক দূরত্ব, সেটাই আদি দশা। একটা সরল ছন্দিত স্পন্দন শুরু হবে যেই মোমেন্টে, সেই মোমেন্টে সাম্যাবস্থান থেকে পার্টিকেলটার যতটুকু কৌণিক দূরত্ব থাকে সেটাকেই আমরা কি বলি, সেইটাকেই আমরা বলি হচ্ছে ওর আদি দশা। ঠিক আছে, এইখানেও খেয়াল করো সরল ছন্দিত স্পন্দন সরল রৈখিক, কিন্তু এখানেও চলে আসতেছে যতটুকু কৌণিক দূরত্ব থাকে। তার মানে আলটিমেটলি আমাদের সরল ছন্দিত স্পন্দনটা ঠিকঠাক মতো বোঝার জন্য, ফিল করার জন্য বারবারই একটা বৃত্তাকার গতির সাথে তুলনাটা নেসেসারি হয়। ঠিক আছে, এবং এইটাও আমরা দেখছিলাম। ধরেন ধরেন আমি এটা আমরা দ্বিতীয় ক্লাসের শেষ দিকে বেশ অনেকগুলো কেস দেখছিলাম। তো আজকে আর এতগুলো কেস না দেখি, দুই একটা কেস দেখলেই আমাদের হয়ে যাবে। মনে করি এই হচ্ছে একটা পার্টিকেল, মানে এই একটা বৃত্তাকার গতি, এই হচ্ছে ওর সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা থেকে কণাটা মনে করো ঘুরতে শুরু করলো, সাম্যাবস্থান থেকে কণাটা ঘুরতে শুরু করলো। তো এইখান থেকে কি হয়েছে? এইখান থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়েছে। তো সাম্যাবস্থান থেকে কণাটা সিম্পল হারমোনিক অসিলেশন যদি শুরু করে, তাহলে এইখান থেকে ওর আদি দশার মান কত? আদি দশার মান ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 0। আদি দশার মান ডেল্টা ইকুয়ালস টু কি? 0। আর মনে করেন পার্টিকেলটা কি করছে? সে তার বিস্তার থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু করছে। সে তার বিস্তার থেকে কি করছে? বিস্তার থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু করছে। তাইলে এই ক্ষেত্রে তার আদি দশার মান কত? আদি দশার মান হচ্ছে π/2। ঠিক আছে, ওকে। সামনে আগাই। দশা। দশা মানে কি? দশা মানে এখানে অনেক বড় সংজ্ঞা বলা আছে, কেতাবি কথাবার্তা বলা আছে, বাট দশা মানে একদম সিম্পলি যদি বলি, যে কোনো মুহূর্তে সরল ছন্দিত স্পন্দনে গতিশীল একটা পার্টিকেল আছে, যে কোনো মুহূর্তে সাম্যাবস্থান থেকে ওর যতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্স থাকে, যতটুকু কৌণিক দূরত্বে সে থাকে, সেইটাই হচ্ছে তার দশা বা ফেজ। এবং এই যে দশাটা আছে ওমেগা টি প্লাস ডেল্টা, আমরা তো বলছি যে সাইন ফাংশনের ভিতরে যা কিছু থাকে সেইটাই হচ্ছে তার দশা। তো এই দশার ভিতরে বেসিক্যালি এর কম্পাঙ্ক, এর কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, যা যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন থাকে। এই জন্য এই টার্মটাকে আমাদের বইতে যে কথাটা লেখা থাকে সেটা হচ্ছে গতির সম্মুখ অবস্থা বুঝায়। মানে ওর গতি রিলেটেড যা যা ইনফরমেশন দরকার বা থাকতে পারে সবকিছু এই দশার ভিতরে থাকে। ঠিক আছে, তো কি বলতে? সরল দোলগতি সম্পন্ন কোনো কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থা বুঝায়। কোনো একটি মুহূর্তে ব্লা 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 কণাটার সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি বুঝায়। খুব ভালো কথা, বুঝলাম। ওমেগা টি প্লাস ডেল্টা, ওই যে বলতেছিলাম সাইন ফাংশনের ভিতরে যা কিছু থাকবে
সেইটা হচ্ছে ওর দশা ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, ধ্রুবক হচ্ছে দশা ধ্রুবক, মানে এটা হচ্ছে ওর আদি দশা। এবং মনে রাখেন যে কোনো একটা সরল ছন্দিত স্পন্দনের দশা এটা গতির সাথে সাথে পরিবর্তন হবে, কারণ দশা সমান কি, দশা সমান হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই তো হচ্ছে দশা। তো টাইমের মান যখন চেঞ্জ হবে তখন পুরো দশা চেঞ্জ হবে। টাইমের মান চেঞ্জ হচ্ছে 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড। তো টাইমের মান চেঞ্জ হইলে দশার মান চেঞ্জ হইতে থাকবে, কিন্তু আদি দশাটা থাকবে হচ্ছে ফিক্সড, মানে একটা নির্দিষ্ট সরল ছন্দিত স্পন্দনের জন্য। একটা নির্দিষ্ট সরল ছন্দিত স্পন্দন, মনে করেন সাম্যাবস্থান থেকে একটা পার্টিকেলের সরল ছন্দিত স্পন্দন শুরু হয়েছে, ওর আদি দশা কত, 0। তো এটা তো ফিক্সড, আদি দশার মান 0। এখন যাই করুক, ও উপরে যাক নিচে আসুক, ওর বিস্তারে যাক, ও সর্বনিম্ন অবস্থানে আসুক, ও আবার সাম্যাবস্থায় আসুক, ওর দশা চেঞ্জ হবে, কিন্তু আদি দশা তো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো এখানেও ওই কথাটা বলছে যে সময়ের সাথে দশার পরিবর্তন হয়, যেহেতু ওমেগা টি প্লাস ডেল্টা, কিন্তু ইপক বা প্রারম্ভিক দশা একই থাকে। ঠিক আছে? আচ্ছা, একই বিস্তার এবং কম্পাঙ্কের কিন্তু ভিন্ন ভিন্ন দশার একাধিক গতি হতে পারে। ওকে, আচ্ছা, তো একটু আমরা শুরুতে যে কথাবার্তাগুলো বলছিলাম, যদিও আমরা সাইন কার্ভ নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি, সাইন কার্ভ আমরা দেখেও ফেলছি, তারপরও জিনিসটাকে যদি আমরা একটু এঁকে ফেলি, ভিজুয়ালাইজ করে ফেলি, তাহলে ধরেন এই যে সরল ছন্দিত স্পন্দন আমি যদি সমীকরণটা বানাইতে চাই, গ্রাফটা যদি আমি বানাইতে চাই, তো গ্রাফটা কি হবে, গ্রাফটা মনে করেন হচ্ছে হচ্ছে এই সাইনোসয়েডাল কার্ভ। আমরা এটা বেশ কয়েকবার দেখছি। তো এই হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে টাইমের একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে কয়েকটা পয়েন্ট আমি যদি একটু ফিক্স করে দেই, ধরেন আমরা সাম্যাবস্থা থেকেই শুরু করছি, আমরা ধরে নিছি আদি দশার মান 0, সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে ধরেই আমরা এই কাজটা করছি। তো ওইখান থেকে এই পর্যন্ত এইটুকু ডিস্টেন্স, তো এইটুকু ডিস্টেন্স যাইতে ওর কতটুকু সময় লাগছে, এইটুকু ডিস্টেন্স যাইতে ওর যতটুকু সময় লাগছে, এতটুকুর মধ্যে ও তো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে, তাই না? এতটুকু সময়ের ভিতরে ও কি করছে, এতটুকু সময়ের ভিতরে ও একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। সো এতটুকু সময়ের ভিতরে ও যদি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাহলে এইখানে তার সময় লাগছে হচ্ছে পর্যায়কালের সমান, এখানে তার সময় লাগছে হচ্ছে পর্যায়কালের সমান। আবার এখান থেকে সে এই পর্যন্ত আসছে, তাহলে সে মোট কতটুকু দশা পাড়ি দিছে। তো সে বেসিক্যালি, ধরো এইখানে হচ্ছে অর্ধবৃত্ত, এইখানে হচ্ছে অর্ধবৃত্ত, তার মানে সে হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান, এইটুকু হচ্ছে তার ফেজ ডিফারেন্স। তাহলে এই জায়গায় হচ্ছে যে টোয়াইস পাই রেডিয়ান তার দশা পার্থক্য হয়েছে। তাহলে খেয়াল করেন, টোয়াইস পাই রেডিয়ান আমি বলতে পারি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে তার টাইম পিরিয়ড, মানে টোয়াইস পাই রেডিয়ান দশা পার্থক্য যাইতে তার সময় লাগে হচ্ছে পর্যায়কাল পর্যন্ত। তাহলে খেয়াল করেন, যদি সে অর্ধেক আসে, এই পর্যন্ত আসলো, চিন্তা করি সে এই পর্যন্ত আসলো, সো এই পর্যন্ত যদি আসে তাহলে এই পর্যন্ত আসতে তার কতটুকু সময় লাগছে, এই পর্যন্ত আসতে তার সময় লাগছে হচ্ছে T/2, এই পর্যন্ত আসতে ওর সময় লাগছে হচ্ছে T/2, এবং এইটুকু জায়গায় ওর দশা পার্থক্য কত, দশা পার্থক্য হচ্ছে পাই, এইটুকু জায়গায় ওর দশা পার্থক্য হচ্ছে পাই। চাইলে এটাকে আমরা আরো ছোট অংশে দেখতে পারি, সাপোজ এই জায়গায় একটা ভাগ করলাম এবং এইখানটায় আরেকটা ভাগ করলাম, তাহলে এইখানটায় খেয়াল করেন এইটুকু যাইতে ওর সময় লাগছে কত, সময় লাগছে
t/4 এবং এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে π/2। আবার এই পর্যন্ত আসতে, সাম্যাবস্থান থেকে এই পর্যন্ত আসতে, শুরু থেকে এই পর্যন্ত আসতে ওর সময় লাগছে হচ্ছে 3t/4 এবং এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 3π/2। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এইভাবে হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দনকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তো আই থিঙ্ক যে আমরা মোটামুটি সরল ছন্দিত স্পন্দন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইছি আমাদের প্রথম 2 ক্লাস এবং আজকের ক্লাসের আমাদের এই সব ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তো এই যে ইকুয়েশনটা আমরা বিল্ড আপ করছিলাম, এই ইকুয়েশনটা নিয়ে এবং এইটা ছাড়াও আমরা একটা ইকুয়েশন দেখছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন d²y/dt² প্লাস ω²y = 0। তো এই দুইটা ইকুয়েশন নিয়ে টুকিটাকি কিছু ম্যাথ হইতে পারে। তো চলো এইবার আমরা একটু দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা যদি একটু সলভ করি। আচ্ছা, শুরুতে দুই একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দন? তো আপনারা একটু চিন্তা করেন, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এইটা একটা পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন বলা যায় না। ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুর গতি, ঘড়ির কাঁটা ঘুরছে বৃত্তাকার পথে, এইটাও একটা পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন বলা যায় না। যে কোনো বিস্তারে দোলকের গতি, এইখানে ব্যাপার হচ্ছে যদি অনেক বেশি বিস্তারে একটা দোলক দুলতে থাকে সেইটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারি না, সেটাকে আমরা সরল দোলকই বলতে পারি না। বেসিক্যালি সরল দোলক হওয়ার জন্য কৌণিক বিস্তার হইতে হয় থিওরিটিক্যালি 4 ডিগ্রির কম, প্র্যাকটিক্যালি 15 ডিগ্রি পর্যন্ত হইলেই হয়, বাট আমাদের বইতে 4 ডিগ্রি লেখা আছে, আমরা 4 ডিগ্রি মনে রাখবো। তো বেসিক্যালি এখানে একটা গতিকেই আমাদের সরল ছন্দিত স্পন্দন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে কম্পনশীল সুরশলাকার বাহুর গতি। মানে একটা টিউনিং ফর্ক যদি হয়, তো টিউনিং ফর্কটা কি করে, টিউনিং ফর্কটা এইভাবে হচ্ছে ও মুভমেন্ট করতে থাকে, এইদিকে যায় ওইদিকে আসে। সো এই মুভমেন্টটা খুবই অল্প অ্যাঙ্গুলার ডেভিয়েশনে হয়। সো এইটাকে অলমোস্ট হচ্ছে একটা সরল রেখা বলা চলে, এটাকে অলমোস্ট হচ্ছে একটা সরল রেখা বলা চলে। তো এটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক কি? অপশন পরে দেখি। ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক কি? এ প্রপোর্শনাল হচ্ছে -x, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। আমার তো হিসাবে একটাও হচ্ছে না, মানে হ্যাঁ গ নাম্বারটা হয় মোটামুটি, গ নাম্বারটা হয় সমানুপাতিক এবং সেই সাথে হচ্ছে এবং বিপরীতমুখী কথাটা বলা থাকলে ভালো হইতো। ঠিক আছে, বিপরীতমুখী, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ঠিক আছে, আচ্ছা সমানুপাতিক, এখানে সমানুপাতিকটাকে অ্যান্সার ধরছেন স্যারেরা। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আপনারা একটু পড়েন, নেক্সট কোয়েশ্চেনটা পড়েন কি বলা আছে। ওকে, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান, পাশাপাশি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? তো এইটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা একবার দেখেই অ্যান্সার করে ফেলতে পারবে। সেটা হচ্ছে এই মনে করি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন একটা কণার আমি মুভমেন্টটাকে যদি ভিজুয়ালাইজ করি, সো এইটাকে মনে করি হচ্ছে ওর সাম্যাবস্থান আর এইটাকে বললাম হচ্ছে ওর সর্বোচ্চ অবস্থান। তো এইখান থেকে এই পর্যন্ত আসছে, তো এইটুকু জায়গায় ওর দশা পার্থক্য কত? টোটালটা যদি টুয়াইস পাই হয়, অর্ধেক হচ্ছে পাই, তার অর্ধেক হচ্ছে π/2। দ্যাট মিনস এইটুকুর জন্য ফেজ ডিফারেন্সের ভ্যালু হচ্ছে π/2। এইটুকুর জন্য ফেজ ডিফারেন্স কত? এইটুকুর জন্য ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। বুঝতে পেরেছি আশা করি সবাই? ঠিক আছে, ওকে, π/2 হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে চলেন আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। ওকে,
তো এই জায়গায় কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলছে, কোয়েশ্চেনটাই সহজ। এই টাইপসের অঙ্ক আমরা তপন স্যারের বই, ইসাক স্যারের বই, যে কোনো বইয়ের একদম শুরুর দিকে গেলেই হচ্ছে আমরা এই টাইপসের ম্যাথ পেয়ে যাব। তো এখানে আমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে 4 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 16y ইকুয়ালস টু 0 সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত, অর্থাৎ ওমেগার ভ্যালু কত বের করতে বলছে। তো এখান থেকে খেয়াল করেন কি দেওয়া আছে, গিভেন ফোর ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 16y ইকুয়ালস টু হচ্ছে 0, বা এইখান থেকে এখন আমরা তো বেসিক ইকুয়েশনের সাথে তুলনা করতে চাই। তো আমার বেসিক ইকুয়েশনটা কি ছিল? বেসিক ইকুয়েশনটা ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার এইটার সাথে কোনো সহগ ছিল না, বা সহগ হিসেবে গুণাকারে 1 ছিল। তো আমরা এখানে 1 চাই, সো 4 দিয়ে ভাগ করেন। তো 4 দিয়ে যদি ভাগ করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 4 দিয়ে ভাগ করে দিছি 4 অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। তো এবার এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আমরা তুলনা করি। এই হচ্ছে একটা ইকুয়েশন আমার, এই হচ্ছে একটা ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 4y, এই হচ্ছে একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন তো যেটা আমাদের জাতীয় সূত্র, এই হচ্ছে আরেকটা ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি তাইলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো তুলনা করে আমরা কি পাই? তুলনা করে আমরা পাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। সুতরাং এইখান থেকে কি বলা যায়? ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা সমান কি? সুতরাং ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা যখনই এই সমীকরণটা এস্টাবলিশ করেছিলাম যে y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আলটিমেটলি দেখেন, আমরা তো এটা বারবারই বলছি যে সরল ছন্দিত স্পন্দন, সরল রৈখিক গতি, তো এই জায়গায় কোনো অ্যাঙ্গেলের ব্যাপার আসলে নাই, কিন্তু তারপরও চলে আসছে একটা কৌণিক কম্পাঙ্ক। আবার আমরা বলতেছি যে সাম্যাবস্থান থেকে যতটুকু কৌণিক দূরত্বে থাকে সেটাই হচ্ছে শুরুর মুহূর্তে যতটুকু কৌণিক দূরত্ব সেটা হচ্ছে ওর আদি দশা, বা যে কোনো মুহূর্তে ওর সাম্যাবস্থান থেকে যে কৌণিক দূরত্ব সেটা হচ্ছে ওর দশা। তো কাহিনীটা হচ্ছে যে এই জায়গায় আমরা দশা, আদি দশা, কৌণিক দূরত্ব যত যাই কিছুই বলতেছি, এদেরকে আমাদের অ্যাকচুয়ালি প্রকাশ করা লাগবে হচ্ছে দৈর্ঘ্যের একটা, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এই অনুপাত দিয়ে আমাদের প্রকাশ করা লাগবে। তো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য এই অনুপাত দিয়ে প্রকাশ করার মানেটা হচ্ছে এই যে দশা এবং আদি দশা আছে এদেরকে আমরা সব সময় রেডিয়ান এককে প্রকাশ করব। দশা বা আদি দশাকে আমরা সবসময় কি করব? দশা বা আদি দশাকে আমরা সবসময় হচ্ছে রেডিয়ান এককে প্রকাশ করব, এটা মনে রাখবেন। তো এই পর্যাবৃত্ত গতি বা সরল ছন্দিত স্পন্দনের অঙ্ক করতে গেলে দুইটা কাজ আপনি করতে পারেন। এক হচ্ছে ক্যালকুলেটরকে আপনি রেডিয়ান মুডে রাখবেন, তাইলে ভালো, সেফ অ্যান্ড সুবিধা। আর সেটা না হইলেও যদি আপনি ডিগ্রি মুডেও রাখেন, কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করলে আপনি কখনোই যদি লিখেন যে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 15 ডিগ্রি, তাইলে আসলে হবে না। ঠিক আছে, ডিগ্রিতে বলতে পারবেন না, আপনাকে সবসময় ডেল্টা, ওমেগা এই সব কিছুকে বলতে, মানে ওমেগা তো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, দশা এবং আদি দশা এদেরকে সবসময় বলতে হবে হচ্ছে রেডিয়ান এককে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন সবাই। ওকে, সামনে আগাই। আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কি বলছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই। এখানে তো কিছুই করতে হবে না, সরাসরি দেওয়াই আছে। তো এই ইকুয়েশনটার সাথে আমি যদি বেসিক ইকুয়েশনের তুলনা করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 0, আর আমাদের জাতীয় সূত্র আমাদেরকে কি বলছে? ডি স্কোয়ার ওয়াই বাই
ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। তো এই দুইটা ইকুয়েশন তুলনা করে আমরা যদি তুলনা করি, সো তুলনা করলে আমরা কি পাই? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 2 বাইর করতে বলছে কি, তবে ইহার পর্যায়কাল কত হবে, টাইম পিরিয়ড কত হবে বাইর করতে বলছে। তাহলে খেয়াল করি এইখান থেকে ওমেগা সমান কি লিখা যাবে? ওমেগা সমান লিখা যাবে হচ্ছে √2, বা ওমেগার জায়গায় লিখা যাবে হচ্ছে টোয়াইস পাই বাই টি সমান হচ্ছে √2, বা এইখান থেকে লিখা যাবে টি সমান হচ্ছে টোয়াইস পাই বাই √2, 2/√2 মানে √2, বা এইখান থেকে লিখতে পারবো টি সমান হচ্ছে π√2, লিখি π√2 সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার কি বলছে? π√2, হ্যাঁ π√2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সামনে চলে যাই। কোশ্চেন একটু হিজিবিজি হয়ে গেছে, গতির পরে একটা কমা চলে আসছে, কেন কমা আসছে জানি না। এখানে ওয়াই দেওয়ার কথা ছিল, ওয়াই দেই নাই, ভুল করে ফেলছি। আচ্ছা যাই হোক, সরল ছন্দিত গতি সম্পন্ন কোন একটি কণার গতির সমীকরণ হচ্ছে 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তো আমার এখানে গিভেন ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইটুকু ঠিক আছে। ওর পর্যায়কাল বলে দিছে 30 সেকেন্ড এবং আদি সরণ। তো এই যে আদি সরণ কথাটা বলে দিছে, সো আদি সরণ মানে কি? যখন টি এর মান 0, টাইমের মান যখন 0, তখন ওয়াই এর মান হচ্ছে 0.05 মিটার। টাইমের মান যখন 0, তখন সরণের মান কত? সরণের মান হচ্ছে 0.05 মিটার। তো এইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, টাইমের মান যখন 0, তখন সরণের মান হচ্ছে 0.05 মিটার। তো এইটাও আমরা পাইলাম। আচ্ছা, আর হচ্ছে ওর পর্যায়কাল দিয়ে দেওয়া আছে, টাইম পিরিয়ড কত দিয়ে দেওয়া আছে? টাইম পিরিয়ড দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। তো টাইম পিরিয়ড যদি 30 সেকেন্ড হয়, তাহলে এইখান থেকে জানি না এখনো কি কাজে লাগবে, বাট তারপরও কৌণিক কম্পাঙ্কটা বের করে ফেলতে পারি না। ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি, রেডিয়ান পার সেকেন্ড, সো টোয়াইস পাই ডিভাইডেড বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, বা এইখান থেকে হচ্ছে পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্কের মান। চলো এবার একটু দেখি কোশ্চেনে আসলে চাইছে কি আমাদের কাছে। তো কোশ্চেনে কৌণিক বেগ, কৌণিক বেগ কথাটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কৌণিক বেগ বলাটা উচিত না, কৌণিক কম্পাঙ্কই বলা উচিত। কৌণিক বেগ বলাটা আসলে সুন্দর হয় না, একটু দৃষ্টিকটু হয়ে যায়। কৌণিক বেগ না বলি আমরা। তো এইখানে কি দেওয়া আছে, কি চাইছে আমাদের কাছে? আমাদের কাছে চাইছে হচ্ছে কৌণিক কম্পাঙ্কটা কত। আমাদের কাছে সেইটা চাওয়া হয়েছে। কৌণিক কম্পাঙ্কটা কত চাওয়া হয়েছে, সো কৌণিক কম্পাঙ্কটা আমরা বের করে ফেলছি। সেটা কত? π/15 রেডিয়ান পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্কের মান। ঠিক আছে, তাইলে আমাদের প্রথম অঙ্কটা ডান। আর 2 নাম্বারটায় বলছে আদি দশা নির্ণয় করো, ইনিশিয়াল ফেজ নির্ণয় করতে বলছে। তো এটা তো গেল হচ্ছে 1 নাম্বার।
এইটা গেল হচ্ছে 1 নাম্বার। আর যদি 2 নাম্বারে চলে আসি, 2 নাম্বারে যদি আমরা চলে আসি, তাহলে একটা মিনিট ছোট্ট বন্ধুরা। তো আদি দশার মান বের করতে হবে। তো আদি দশার মান বের করার জন্য কিছু করা লাগবে না, আপনি ওয়াই এর মান জানেন, টি এর মান 0 হইলে ওয়াই এর মান কত, তাহলে ওই ইকুয়েশনটাকে যদি আমরা ধরি, এই ইকুয়েশনটাকে যদি আমরা ধরি, ইকুয়েশন কি আমাদের? ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বা এইখান থেকে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে, মানে t এর মান যখন 0, আমরা এই সম্পর্কটা কাজে লাগাবো। তো t এর মান 0 হইলে y এর ভ্যালু হচ্ছে 0.005, তাহলে এখানে বসাই হচ্ছে 0.05, 005 না, 0.05 ইজ ইকুয়ালস টু, এককটা লিখলাম না, 10 সাইন ওমেগা টি, দ্যাট মিনস এটা হয়ে যাবে 0, কারণ টি এর ভ্যালু তো 0, তো ওমেগার ভ্যালু যাই হোক আলটিমেটলি 0 আসবে, প্লাস এখানে থাকবে হচ্ছে ডেল্টা, বা এইখান থেকে হচ্ছে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আসবে 0.005, 0.005 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে সাইন অফ ডেল্টা। আচ্ছা, তো এইখান থেকে বেসিক্যালি আমরা দুই ভাবে বলতে পারি। এক হচ্ছে, যেহেতু সাইন ডেল্টার ভ্যালু হচ্ছে 0.005, এই মানটা হচ্ছে অনেক ছোট। সাইন ডেল্টার ভ্যালু কত? সাইন ডেল্টার ভ্যালু হচ্ছে 0.005, এই মানটা হচ্ছে অনেক ছোট। তো এত ছোট মান কনসিডার করলে, এত ছোট মান কনসিডার করলে আমরা আসলে বলতে পারি, যেহেতু যেহেতু সাইন ডেল্টা অনেক ছোট, তো রেডিয়ানে প্রকাশ করলে আমরা আসলে কি বলতে পারি? আমরা আসলে বলতে পারি হচ্ছে সাইন ডেল্টা সমান হচ্ছে 0.005। সাইন ডেল্টা সমান কত? সমান হচ্ছে 0.005, যেহেতু মানটা অনেক ছোট। তো এইটা একটা উপায় হইতে পারে, যে আমরা এখান থেকে বলে দিলাম যে আমাদের ডেল্টার ভ্যালু হচ্ছে 0.005। আর সেটা যদি না হয়, কারো যদি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাইতে ইচ্ছা করে, ধরো তুমি ভুলে গেছো, এই জিনিসটা তোমার মনে নাই, কিন্তু তোমার মনে আছে যে ডেল্টা বা ফেজ, আদি দশা বা দশা সবসময় কি হইতে হবে? সবসময় রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। তাইলে এখান থেকে তুমি লিখতে পারো কি? এখান থেকে তুমি লিখতে পারো ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স, এভাবে লেখা আসলে খুব বেশি প্রয়োজন নাই, বাট তারপরও সাইন ইনভার্স 0.005। এখন এই ক্যালকুলেশনটা তুমি যখন করবা, ক্যালকুলেটারে যদি করো, তোমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মুডে থাকে, তাহলে শিফট সাইন 0.005 করলে আসবে হচ্ছে 0.28648, মেলা কিছু, আর গেলাম না। তো এটা বেসিক্যালি ডিগ্রিতে আসছে 0.28648, এটা কোথায় আসছে? এটা ডিগ্রিতে আসছে, কিন্তু আমাদের নিতে হবে কোথায়? আমাদের নিতে হবে হচ্ছে রেডিয়ান এককে। তো এইটাকে আমি যেই কাজটা করব, এটাকে আমি পাই বাই 180 দিয়ে গুণ করে দিব। তো পাই বাই 180 দিয়ে গুণ করলে জিনিসটা চলে যাবে হচ্ছে রেডিয়ানে। তো দেখেন এটা 0.005 এর কাছাকাছি আসবে, তাহলে 0.28648 ইন্টু শিফট পাই বাই 180 করলে আসে হচ্ছে রেলগাড়ির মতো অনেক কিছু আসছে। তো এত কিছু আসলে লিখার কি কোনো দরকার আছে? 5-এর পরে 1 2 3 4, 4টা শূন্য, 5-এর পরে 1 2 3 4, এরপরে হচ্ছে 192, আর লিখবো না, 41 আছে, ইন্টু 10⁻³ রেডিয়ান। তো 5 ইন্টু
10⁻³ তাহলে 10⁻³ দিয়ে যদি গুণ করি তাহলে 1 2 3, দ্যাট মিনস এইটার ভ্যালু আসবে নিয়ার অ্যাবাউট 0.005 রেডিয়ান। তো এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সো আমরা মোটামুটি টুকটাক কিছু অঙ্ক করলাম, যে অঙ্কগুলা এই ফর্মুলা নিয়ে যে আমাদের খুব বেশি ম্যাথ হইতে পারে এরকম না, এই ফর্মুলা দিয়ে খুব বেশি ম্যাথ হইতে পারে না। সো এই ধরনের ম্যাথগুলা আমরা যে 1-2টা ম্যাথ দেখছি বা 3টা ম্যাথ দেখছি, সো এই ম্যাথগুলায় বেসিক্যালি কি আছে, এই ম্যাথগুলায় বেসিক্যালি একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আপনার কম্পাঙ্ক কত, আদি দশা কত বা বিস্তার তো দেখাই যাচ্ছে 10, বা এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে পর্যায়কাল বের করতে বলছে বা আগেরটা থেকে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। তো এইখানে অ্যাপ্রোচটা কিরকম, একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আপনার ডিফারেন্ট ডেটা ফাইন্ড আউট করতে বলছে। তো এইটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ কিরকম হইতে পারে, আরেকটা অ্যাপ্রোচ এইরকম হইতে পারে, সাপোজ আপনাকে এইরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে যে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো একটা কণার সিম্পল হারমোনিক অসিলেশনে থাকা কোনো কণার বিস্তার দেওয়া আছে সাপোজ 10 সেন্টিমিটার, ওকে, ওর পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড, এবং আর বলা আছে মনে করি যে ওর একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, আদি সরণ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তো আপনাকে হয়তো বাইর করতে বলছে যে এই কণাটার গতির সমীকরণ কি হবে বা কণাটার সরণের সাধারণ সমীকরণ কি, কণাটির সরণের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো সরণের সমীকরণ নির্ণয় করো মানে কি, সরণের সমীকরণ নির্ণয় করো মানে আলটিমেটলি তোমাকে আসলে কি করতে হবে, সলভে যদি আমরা চলে যাই, তোমাকে আসলে এই যে ইকুয়েশন আছে y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তো এই জায়গায় তোমার বেসিক্যালি বিস্তারের মান লাগবে, তোমার বেসিক্যালি ওমেগার মান লাগবে, তোমার বেসিক্যালি হচ্ছে আদি দশার মান লাগবে। তার মানে এই যে ওয়াইটা আছে, সরণের সমীকরণটা আছে, এই সরণের সমীকরণটাকে তোমার আসলে সময়ের একটা ফাংশন হিসেবে দেখাইতে হবে। সরণের সমীকরণটারে কি করতে হবে, সময়ের একটা ফাংশন হিসেবে দেখাইতে হবে। আচ্ছা, কিভাবে দেখাবো আমরা, তো শুরুতেই দেখতে পাচ্ছি আমার জন্য বিস্তারটা দেওয়াই আছে। বিস্তারের ক্ষেত্রে আমার আসলে কিছুই করার দরকার নাই, আমি আসলে সরাসরি লিখতে পারবো বিস্তার এ সমান কত, বিস্তার এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, পর্যায়কাল কত বলা আছে, পর্যায়কাল বলা আছে হচ্ছে 5 সেকেন্ড। তো যেহেতু পর্যায়কাল টি বলা আছে হচ্ছে 5 সেকেন্ড, সুতরাং কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হচ্ছে twice pi by t, that means হচ্ছে twice pi by t এর ভ্যালু কত, t এর ভ্যালু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা সমান হচ্ছে twice pi by 5 রেডিয়ান পার সেকেন্ড। এটাকে আর ভাঙচুর করলাম না, এইভাবেই থাকুক। আচ্ছা, আদি সরণ দেওয়া আছে, তো এইখান থেকে খেয়াল করো আমাদের জন্য কি দেওয়া আছে, আমাদের জন্য দেওয়া আছে হচ্ছে আদি সরণ, আমাদের জন্য আদি সরণটা দেওয়া আছে। তো এই আদি সরণ দেওয়ার মানে কি, এই আদি সরণ আসলে কি রিপ্রেজেন্ট করে, আদি সরণ আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে যখন টাইমের ভ্যালু 0,
আদি সরণ 2 সেন্টিমিটার, এইটা দ্বারা কি বুঝায়? এইটা দ্বারা বুঝায় হচ্ছে টাইমের ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। টাইমের ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন 2 সেন্টিমিটার। তো এইখান থেকে হিসাব নিকাশ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আদি দশার মান পাবো। তাহলে আসেন এই কাজটা আমরা একটু আগেও করছি। সো আদি দশার মান যদি বের করতে চাই, সুতরাং আমরা ইকুয়েশন কি লিখতে পারবো? y এর জায়গায় লিখবো হচ্ছে 2 সমান সমান বিস্তার হচ্ছে 10 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন টি এর মান তো 0, তাইলে এটা হয়ে যাবে 0 প্লাস এইখানে থাকবে হচ্ছে ডেল্টা, বা এইখান থেকে বলতে পারবো 2/10 দ্যাট মিনস হচ্ছে 1/5 লেখার দরকার কি? এটাকে 0.2 লিখলেই তো হয়। 0.2 সমান সমান হচ্ছে সাইন অফ ডেল্টা। তো সাইন ডেল্টার ভ্যালু কত? সাইন ডেল্টার ভ্যালু হচ্ছে 0.2। তো এইখানেও কথা হচ্ছে যেহেতু আসলে 0.2 ভ্যালুটা অনেক বেশি বড় না, অ্যাপ্রক্সিমেশন করলে আমরা আসলে লিখতে পারি যে সাইন ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা। তো এই ভ্যালুটা নিয়ার অ্যাবাউট 0.2 এর মতোই হবে। এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা 0.2 এর মতোই হবে। আচ্ছা, এখন কারো মনে হইলো যে না আমি এটা মানি না, আমি বিশ্বাস করি না যে সাইন ডেল্টার ভ্যালু যে 0.2 হবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তো এটা যদি আপনি বিশ্বাস করতে না পারেন তো আপনার জন্য ব্যবস্থা আছে, চলেন আমরা একটু দেখে আসি। সো এইখান থেকে আমি যদি হিসাব করি আমি কি লিখতে পারবো, বা ডেল্টা সমান কি? ডেল্টা সমান হচ্ছে সাইন ইনভার্স 0.2। তো সাইন ইনভার্স 0.2 এর ভ্যালু কত? শিফট সাইন 0.2 করলে আসে হচ্ছে 11.5369। এইটার ভ্যালু হচ্ছে 11.5369। এটা কিন্তু ডিগ্রিতে আছে। সো আমাকে কি করতে হবে? এটাকে নিতে হবে হচ্ছে রেডিয়ানে। তো চলেন এটাকে গুণ দেই হচ্ছে পাই দিয়ে, ভাগ দেই হচ্ছে 180 দিয়ে, জিনিসটা চলে গেল হচ্ছে রেডিয়ানে। তো এইটাকে আপনি লিখেন 11.5369 ইন্টু শিফট পাই বাই 180 করলে আসে হচ্ছে 0.20135, অনেক কিছু রেডিয়ান। সো মেলা কিছু আসছে। তো এইটাকে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে 0.2 রেডিয়ান। তাইলে খেয়াল করেন আমরা এখান থেকে কিসের মান পাইছি? আমরা হচ্ছে এখান থেকে বিস্তারের মান পাইছি, আমরা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের মান পাইছি, এবং আমরা এইখান থেকে হচ্ছে আদি দশা বা এখান থেকে হচ্ছে আদি দশার মান পেয়ে গেছি। তো আমরা যদি এবার এই ইকুয়েশনে বসায় দেই তো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সুতরাং y সমান সমান হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10। এর ভ্যালু হচ্ছে 10 সাইন ওমেগা টি। এইটা আমরা সেন্টিমিটারে রাখবো না এটা আমরা মিটারে নিয়ে গেলে ভালো হয়? আচ্ছা, পরে গিয়ে সেন্টিমিটার লিখে দিব। তাহলে এইটা হচ্ছে 10 সাইন ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে টোয়াইস পাই বাই 5 পি প্লাস ডেল্টার ভ্যালু হচ্ছে 0.2। জাস্ট লিখে দেই সেন্টিমিটার এককে। সেন্টিমিটার এককে আমরা জিনিসটাকে কোথায় রাখছি? আমরা জিনিসটাকে রাখছি হচ্ছে সেন্টিমিটার এককে। আর যদি মিটারে নিয়ে যেতাম তাইলে আসলে এত ভেজাল করা লাগতো না। মিটারে রাখলে আমরা সরাসরি মিটারেই লিখে দিতাম। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো এইভাবে আমাদের হয়তো এরকম একটা বিভিন্ন ডেটা দেওয়া থাকবে, সিচুয়েশন দেওয়া থাকবে। এই ডেটা বা সিচুয়েশন থেকে আমাদেরকে বলবে ইকুয়েশনটা বিল্ড আপ করো, কৌণিক কম্পাঙ্ক কত, দশা কত, আদি দশা কত, একটা নির্দিষ্ট সময় পরে দশা কত, এইসব জিনিসপত্র বের করতে বলতে পারে। অথবা আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে এরকম যে ইকুয়েশন দেওয়া থাকতে পারে, ইকুয়েশন থেকে বিভিন্ন জিনিসপত্র বের করতে বলতে পারে। ঠিক হ্যাঁ?
তো এই হচ্ছে বাচ্চা লোক আমাদের পর্যাবৃত্ত গতির লেকচার নাম্বার 3। তো আমরা প্রথম 3টা লেকচার শুরু থেকে এই পর্যন্ত আমরা বেসিক্যালি সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার সরণের সমীকরণ, ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখছি, এরপর সরণের সমীকরণ দেখছি, এরপরে এটা নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন দেখছি, এবং আজকের ক্লাসের শুরুতে কেন আসলে বা কিভাবে আসলে আমরা বৃত্তীয় গতির সাথে আমরা আসলে পর্যাবৃত্ত সরল ছন্দিত স্পন্দনটাকে তুলনা করতে পারি, কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক, এই রাশিগুলা কি আসলে একই না এই রাশিগুলা ভিন্ন, এগুলো নিয়েও আমাদের কিছু কথাবার্তা ছিল। তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা। লেকচার নাম্বার 3 থাকছে, লেকচার নাম্বার 4 এবং লেকচার নাম্বার 5 এ আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে সরণ পড়ছি। তো সরণের সমীকরণটাকে নিয়ে আমরা একটু সামনের দিকে আগাবো। সরণের সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করলে বেগের সমীকরণ পাবো, আবার বেগের সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা হচ্ছে ত্বরণের সমীকরণ পাবো। তো এর পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে বেগ আর ত্বরণকে দেখা। ঠিক আছে, তো নেক্সট লেকচারে দেখা হবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।